হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমি এখন থেকে আমার ডেইলি ব্লগটা শুরু করলাম। এখন 6টা বাজে, কিন্তু আমি স্নান করে চলে এসেছি, পুজো করবো। পুজো বলতে আমার একটা তুলসী টব আছে আর একটু ঠাকুরের ফটো আছে, এইটুকুই। সকাল সকাল স্নান করলাম, শরীরটা ভালো নয়, জ্বর কাশি আর চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে, তাই সকাল সকাল স্নান করলাম। ছেলের দুধ গাড়ি নিয়ে যাবে, ওর সাথে একটু ওষুধ আনতে যাব। তাই একা তো যেতে ইচ্ছে করছে না, সাহস পাচ্ছি না, তাই ওর দুধ গাড়িতে চলে যাব। ও অর্ধেক রাস্তায় আমাকে বাস ধরিয়ে দেবে, আমি চলে যাব। সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ পুজো না করলে আমার যেন কোনো কাজে হাত লাগে না। তো ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার তো নেই, তাই বাড়ি এসে মুড়ি খাচ্ছি। তারপর ডাক্তারকে ফোন করলাম মুড়ি খাওয়ার পরে, যে আমার তো এরকম শরীর খারাপ, আর কি তাহলে ওষুধ দেবেন একটু ফোনে বলুন, আমি তাহলে ওষুধটা নিয়ে আসি। তো উনি আমাকে ফোনে বললেন এই ওষুধ নিয়ে আসবে। তারপরে আমি আবার ফোন করলাম যে চোখের কোনো ড্রপ লাগবে, বলছে হ্যাঁ। বলতে আমি আবার ওষুধ দোকানে মুড়ি খেয়ে ওষুধ দোকানে গিয়ে ওষুধটা নিয়ে এসে খেলাম। তো ছেলের গাড়িতে বসেই ছিলাম যাবো বলে, কিন্তু যখন মনে হলো হঠাৎ যে ডাক্তারবাবু আছেন কিনা, এত সকালে উনি ঘুম থেকে উঠেছেন কিনা, ওনাকে ফোনটা করে নিই। তাই আমি ওনাকে ফোনটা করে দেখলাম উনি বাড়িতেই নেই, উনি ভুবনেশ্বর গেছে। তাই জন্য যাই হোক বুদ্ধি করে একটু ফোনটা করেছিলাম, নাহলে আমাকে হেনস্থা হয়ে ঘুরে আসতে হতো, কোনো কাজের কাজ হতো না। এমনিতেই এত শরীরটা খারাপ, যেন যাওয়ার ইচ্ছা নেই। এবার ওষুধ খেয়ে রেস্ট করছি। ছেলে তার দুধ গাড়ি নিয়ে চলে এলো, ও একটা কোচিং ক্লাস আছে 11টা থেকে হয়, ও এবারে যাবে, রেডি হচ্ছে। এখন বাজে 10টা, ও সাইকেলে করেই যাবে। কারণ ও দুধ গাড়ি নিয়ে গেলে যাওয়া যাবে ওই রাস্তায়, কিন্তু লোকের গাড়ি তো তেল পুড়বে, তাই সাইকেলে করে যাবে। ও রেডি হচ্ছে, প্যান্টটা এতটাই নোংরা ছিল, একটাই প্যান্ট তো, এদিক ওদিক যেতে। তাই ক্লাসে যাবে, আরও 5টা ছেলে মেয়ে আছে, দেখবে, হাসাহাসি করবে, সেই নিয়ে ভিজা গামছা দিয়ে পুছে নিচ্ছে। রাস্তায় যেতে যেতে জলটা শুকিয়ে যাবে। সত্যি কথা বলতে আমার ছেলেরা খুব ম্যানেজ করে নেয়, মানে যেমন ঠিক আমি ম্যানেজ করে নিই, ওরা এমনভাবে ম্যানেজ করে নেয়, আমি বুঝতেই পারি না যে ওদের কী আছে কি নাই। ওরা এমনভাবে চলে যেন মনে হয় অনেক কিছু আছে। ছেলে তো বেরিয়ে গেল, দিয়ে আবার ঘুরে এলো, মা খুচরো পয়সা নেই, আমি বলি আছে, 5 টাকা দাও না, নিয়ে গেল। আমি এবারে সবজি কাটলাম, রান্না তো করতে হবে। এই দেখো আমার রান্নাঘর, মানে আমার রান্নাঘর বলতে আমার রান্নাঘরটা আলাদা আছে, আমার কিচেন রুম আলাদা আছে, কিন্তু এই ওই কিচেন রুমটায় সবই আছে, ওখানে বেসিন আছে, বাসন ধোয়া হয়, কিন্তু ওইখানটায় আমি রান্না করি না। ওই রান্নার জায়গাটা উত্তর দিকে, আমার কেন জানি না ওখানটা ভালো লাগে না। সবই আছে, বাসন রাখার জায়গা, মিট কেস, মানে সবই আছে, কিন্তু আমার কেন ভালো লাগে না। তাই এই ব্যালকনিটা, একটা রুমের ব্যালকনি, তাই ব্যালকনিতে আমি এখানে বসে বসে রান্না করি। আর এইটা খুব একটা ভালো নয় তো, সরু গলির মধ্যে, এখানেই আমার বাসন রাখা একটা খাঁচা আছে, তারই মধ্যে কড়াই এসব কিছু থাকে, টুকটাক ডিবাডুবি এইসব থাকে, আর এখানেই বসে আমি রান্না করি। তাই আমি সচরাচর কাউকে এই রান্নাঘরটা, এই জন্য এতদিন আমি কাউকে দেখাতে চাই না, কারণ সবাইয়ের অনেক সুন্দর সুন্দর, আমার তো কিছুই নেই এরকম অবস্থা, সেই জন্য দেখাতেও চাই না। কিন্তু আবার না দেখালেও বন্ধুরা মনে করে শুধু হাত পা নাড়ে, সবজি নাড়ে দেখা যায়, কিন্তু আর কিছু দেখাতে চায় না, কী ব্যাপার। তাই আমি ভাবলাম যে বন্ধুদের কাছে একটু শেয়ার করি, যে যা বলে বলবে, বন্ধুরা যে যেমনভাবে নেয় নেবে, আর কী করব, কিছু তো করার নেই। আর সময় সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, আর সময় মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়, কীভাবে চলতে হয়, কীভাবে বাঁচতে হয়, কীভাবে থাকতে হয়, আর কীভাবে মানুষের সাথে মিশতে হয়। সবচেয়ে বড় কথা হলো কীভাবে মানুষের সাথে মিশতে হয়। আর আমাদের তো সত্যি কথা বলতে, মানে প্রথম থেকে এমন 14 বছর বয়স থেকে বিয়ে হয়েছিল, প্রথম থেকে এমন কষ্টে কষ্টে এমন আমি শিখে গেছি, আর সেইভাবে বাচ্চাদেরকে শিখিয়ে নিয়ে আসছি। তো আমাদের পরিবারের সত্যি কথা সবাই, ছেলেরাও মানিয়ে নেয়, আর আমি তো মানিয়েই নিই। আমি তবু একটু রেগে যাই কোনো কিছু একটু হলে, কিন্তু আমার ছেলেরা রাগে না, তারা অ্যাডজাস্টমেন্ট করে এমনভাবে চলে, মানে কোনো কিছু তাদের কিছু আমার মনে হয় না যে তাদের কম আছে, কিন্তু তারা ঠিক কন্ট্রোল করে চলে। যখন আমি খুব মেজাজ দেখাই, কোনো কিছু বিষয়ে কন্ট্রোল করতে পারি না, তখন তারা আমাকে বলে, দেখো মা তুমি এটা নিয়ে এটা করছো, আমার তো এটা সেদিন ছিল না, আমি তো এটা এইভাবে চালিয়েছি, কই আমি তো এরকম করি না। তখন তারা আমাকে বোঝানোর জন্য বলে, এটা নয় যে আমাকে তারা হার্ট করার জন্য বলে। আর মানে আমার এই দুটো ছেলে এতভাবে এরা মানে মানিয়ে সংসার, একটা অ্যাকচুয়ালি সংসার চালানো কত কষ্ট বলো তো, প্রচুর কষ্ট। মানে কষ্ট মানে কি, ইনকাম না থাকলেই কষ্ট, ইনকাম থাকলে কোনো কষ্ট নেই। ইনকাম নেই, তার উপরে এরকম টুকটাক গাড়ি চালিয়ে নিজেদের পড়াশোনা, নিজেদের প্যান্ট জামা, নিজেদের বই খাতা, নিজেদের মোবাইল খরচা, চুল দাড়ি কাটা, ছেলেরা বড় হয়েছে, কারোর সাথে দোকানে কেউ খাচ্ছে সেখানে পাল্লা দিয়ে খেতে যাওয়া, এগুলো সব ওরা অ্যাডজাস্টমেন্ট করে নেয়। আমি কিন্তু কথা বলতে বলতে একটা সবজিও অলরেডি রান্না করে নিয়েছি, রান্না করতেছি। এটা রান্না হচ্ছে ঝিঙে আলু টমেটো আর একটু কুমড়ো শাক দিয়ে একটু তরকারি হবে। কালকে তো একাদশী গেছে, মানে আজকে আমার শরীর হলফল করছে খিদায়, আর শরীরটাও ভালো নয়, খুব দুর্বল লাগছে। তাই আমি সবজিগুলো কেটে এক সাইডে কাটছি, এক সাইডে রান্না করছি, আর এক সাইডে তোমাদের সাথে বক বক করছি। আবার এই পটলটা মানে অনেক
শুকিয়ে শুকিয়ে গেছে, পরশু দিন নিয়ে এসেছিলো কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। পটলটা একটু কেটে নেব, তার মশলাটাই যে আমি ভাবলাম এর মধ্যে দিয়ে লঙ্কা টমেটোটাই করে নেব, তাহলে কি সিলটাই বুঝতে না, সিলটা আমার ভালো না, ভালো না বলতে সিলটাই দেখো একবারে এইটুকু, মানে একবারে পুচকি। আমার মা নিয়ে এসেছিলো মন্দিরে চাল গুঁড়ো করার জন্য, মানে মকরের জন্য। আমার বাবার বাড়িতে কালী মন্দির আছে, তো তো সেখানে চাল আমাদের সাথে মা করতো। তার মনে হয়েছিল শিল নোড়াই হলে আর একটু ভালো হয়, আদা ছিঁচা, এই এলাচ থেতো করা, এই আদা থেতো করা, এইসবগুলো আর কি। তো সেটা আমি বলেছিলাম, মা আমার তো শিলনোড়া নেই, আমাকে তুমি দিয়ে দাও। এই করতে মানে মা আমাকে দিয়ে দেয়। সেই শিল আমি আজও অবধি বড় শিল কিনতেও পারি না। আর এই শিলটাও ব্যবহার করে করে এর যে কাটানো যে মুখগুলো ছিল সেগুলো এমন হয়ে গেছে, পুরো মেঝের মতো সমান হয়ে গেছে। সেই কারণে কোনো তো মানে মশলা ঠিক একটা বাটা যায় না, আর আমি সে কারণে বেশি মশলা বাটিও না, বেশিরভাগ গোটা মশলা দিয়ে রান্না করি। আর বেশি তো আমার রান্না হয় কাঁচা লঙ্কা, কারণ আমার কাঁচা লঙ্কাটা বাড়িতে সবসময় আমি রাখি, আর কাঁচা লঙ্কার তরকারিটা আমি ভালোবাসি। কারণ গুঁড়ো লঙ্কা আমি অতটা পছন্দ করি না, অত কালার এত কিছু পছন্দ করি না। আমি মানে কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো তরকারি করি, সেই জন্য আমি কাঁচা লঙ্কার তরকারি। তো ওই এটা তো বাটাই গেল না, লাস্টে আমি এই শিলের মধ্যে দিয়ে আমি মশলাটাকে বাটবো, যে লঙ্কা আর ওই পোস্ত বেটে নিলাম। এর মধ্যে আবার ফোন এলো কি না, আমি অনেক দিন আগে একটা গলার ওই 162 টাকা, একটা 116 টাকা একটা গলার নেকলেস অর্ডার করেছিলাম। সবাই পড়ছে, কোনো দিন পড়ি না, সবাই পড়ছে, তাই ছেলেকে বললাম আমার জন্য একটা অর্ডার করো। বলছে মা এখন করো না। আমি বলে একটা নিই না, দুটো অর্ডার করছি, একটা নেব। তো সেই পার্সেলটাও এসছে, সেটা আমি আনতে যাচ্ছি। শরীরটা জ্বর হয়ে এতটাই দুর্বল হয়ে গেছে, মানে নিচে যে নামছি সেটা আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি তো বাচ্চাদের কাছে কিছু বলতে পারছি না যে আমার কষ্ট হচ্ছে। বেশ বিগত 2 মাস মতো হবে আমার এত ঘাম দিচ্ছে, আমি কারো কাছে কোনো মতো দাঁড়াতে পারছি না। এত ঘাম দিচ্ছে মানে আমাকে লজ্জা পাচ্ছে তাদের সামনে দাঁড়াতে, যে সবাই কথা বলছে, সব মেয়ে, বোন, দিদি, বৌদি সবাই কথা বলছে, তাদের সামনে আমি দাঁড়াচ্ছি, মানে আমি কথা বলছি, আমাকে পুরো ঘেমে দিয়ে যেন আমি স্নান করে বসছি, এরকম পরিস্থিতি। আমি জানি না কি হয়েছে, অথচ শরীরে কোনো সমস্যা, দুর্বল কিছু ছিল না, এই হঠাৎ করে জ্বর হলো, হঠাৎ করে দুর্বল মনে হচ্ছে। তাই মানে মনে খারাপও লাগছে যে পার্সেলটা অর্ডার করেছিলাম, কিন্তু ওই পয়সায় যদি আমি কিছু কিনে খেতাম তাহলে আমার শরীরটা স্ট্রং থাকতো। আর কি করা যাবে, আসছে আসুক, দেখি, তারপরে চিন্তা ভাবনা নেব। সেই জন্য আমি ও পার্সেলটা তো এসে গেছে, উনি ফোন করছেন মানে আমাকে তো নিতেই হবে, তাই আমি পার্সেলটা নিতে চলে এলাম। পার্সেলটা এবার আমার তো সেখানে কড়াই তো মানে মশলা পটল সব তো দেওয়া রয়েছে, রান্না চলছে। এবার উনি এসে ফোন করছেন, আমি এসেছি ম্যাডাম, আপনি এসে এটা নিয়ে যান। তো আমি সেখানে কমিয়ে দিয়ে গ্যাসটা স্লো করে দিয়ে আমি এলাম পার্সেলটা নেওয়ার জন্য। কিন্তু আমাকে পুরো এত ঘাম দিয়েছে, মানে আমি লোকটার কাছে দাঁড়াচ্ছি যেন আমাকে নিজেকেই খারাপ লাগছে, যে এইটুকু আমি সিঁড়ি থেকে নেমে দোতলা থেকে নিচে আসতে আমার এত কষ্ট। তার মানে আমার শরীরে কি আছে, সত্যি কিছু নেই। কারণ অনেক অনেক কষ্ট, অনেক ধকল গেছে, সে অনেক অনেক শারীরিক অত্যাচার গেছে, পরে আবার নেক্সট ভিডিওতে বলবো। অনেক মানে 14 বছরে আমার যে অর্জুনের বনবাস ছিল 14 বছর, তো আমি সেই 14 বছর আমারও বনবাস ছিল, আমি সব বলবো। আমার ফ্যামিলির মেম্বার এবং আমার বন্ধুদের অবশ্যই আমি শেয়ার করব। সেটা কোনো বন্ধু ভালো নজরে নিতে পারে, কোনো বন্ধু খারাপ নজরে নিতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমি জানি এটা আমার ফ্যামিলি মেম্বার সবাই, এবং এটা আমার বন্ধু। আর সব মানুষের কাছে তো একটা মানুষ ভালো হতে পারে না, আর সব মানুষ একটা মানুষকে ভালোবাসতেও পারে না। কেউ কোনো মতলবে দেখে, কেউ কোনো নিঃস্বার্থভাবে দেখে, কেউ বলে আহারে মেয়েটার কী কষ্ট। 5টা মানুষের 5টা মন্তব্য হয়, এটা আমি বুঝি। আর এটা নিয়ে আমি কখনো কুরুচিকর মন্তব্য করতেও যাচ্ছি না। তো আমার আমার জীবনের স্টোরি, আমার জীবন যে কাহিনী, সেটা আমি অবশ্যই বন্ধুদের সাথে একটু একটু শেয়ার করব। এবারে আমার বন্ধুরা আশা করি ভালো নজরে, এতদিনও আমাকে কেউ কোনো বাজে মন্তব্য করে না আর করবে না। কারণ বন্ধুরা তো সবারই বাড়িতে বোন বা বউ, মা, মেয়ে সবাই আছে, সবারই বাড়িতে, কারণ নেই এরকম নয়, সবারই বাড়িতে আছে। কিছু মানুষের জীবন থাকে না যে উপরটা অনেক কিছু দেখতে, ভিতরে তার অন্তরটা, সেই মেয়েটাই কিন্তু সবচেয়ে দুঃখী। অনেক মহিলা, অনেক মেয়ে আছে তার ভিতরে দেখতে সে খুব সুখী, বড়লোক বাড়ির বউ, খুব অনেকে দেখে তাকে বাহবা করে, খুব বড়লোক বাড়ির বউ, খুব বাহবা করে। কিন্তু তার ভিতরে একটা লেবার খেটে যে টোটো চালিয়ে বাস ড্রাইভারি করে তার স্ত্রীকে যেভাবে হাসি খুশিতে সে রেখেছে, যেভাবে পোশাক আশাক দেয়, কিন্তু একটা বড়লোক বাড়ির বউ কিন্তু সেইভাবে পোশাক আশাক, সব বড়লোককে কিন্তু বলছি না, কিছু কিছু মানুষ
আছে তাদের বাড়ির বউদেরকে কোনো সম্মান করে না, এবং বাড়ির বউদেরকে তারা কুকুরের থেকেও নিচু নজরে দেখে। আর বাড়ির বউ তাদের কাছে যেন একটা নগণ্য পা মুছা চটেরও অনেক কদর করে লোক, তাকে তবু ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে টাইমে বৃষ্টি আসলে বাড়ির মধ্যে নিয়ে আসে, আবার রোদ বেরালে তাকে রৌদ্রতে শুকাতে দেয়, কিন্তু বাড়ির বউকে সেই যত্নটা কিন্তু করে না। কেন না, মেয়েটা হয়তো কোনো কারণে প্রেম করে এসেছে, বা ছেলেটা প্রেম করে নিয়ে এসছে, কোনো কিছু একটা। আমি একটা কথা বুঝে পাই না মায়েদের, আমারও তো ছেলে হয়ে গেল 22 বছরের, যে আজকে একটা মেয়ে প্রেম ভালোবাসা ওটা একটা আবেগ, ভালোবাসায় মানুষ আবেগেই আসে আর আবেগেই যায়, আবেগেই মরে, আবেগেই টানা হয়ে আসে, আবেগেই ছেড়ে যায় আর আবেগেই মরে। আবেগ না হলে এত কিছু কাজ করতে পারে না। তো সেটা তো কারো মেয়ে, তার মধ্যে তো জীবন আছে, সে তো একটা মানুষ, তারও তো মনুষ্যত্ব আছে, তারও তো বাঁচতে ইচ্ছা করে, তারও তো ভালো কিছু করতে ইচ্ছা করে, তারও তো ভালো কিছু বলতে ইচ্ছা করে, তারও তো ভালো কিছু খেতে ইচ্ছে করে। বেশি কিছু না হলেও সামান্য ন্যূনতম ভালোবাসাটুকুও তাদেরকে দেওয়া হয় না। সেসব মেয়েরা বালিশ ভিজে ভিজে না। আমি জানি, আমি একটা কোন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমার বাবা একটা বিজনেসম্যান ছিল এবং ভালো, যথেষ্ট টাকা ইনকাম করতো, আর সেটা দেখেই আমার বর পড়েছিল যে ওনার কাছ থেকে এটা আমি হাতাবো, কিন্তু আমার বাবা তো কোনো মতে দেয় না আমাকে। এত এত শাসন, যাক আমি এই ভিডিওতে বলবোই না। তো এরকম কিছু কিছু মেয়েদের জীবনে খুব যন্ত্রণা, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না, ভিতরটা এরকম। তো আমি এটুকুই বলবো যে দেখো, তোমরা তো মেয়েদেরকে এইভাবে শাস্তি করছো, বিশেষ করে আবার যার বর ভালো হয় সে তবু বেঁচে যায়, আমার যে ওটা ছিল না। আর আমি কোনো প্রেম ভালোবাসা করছিলাম না, কারণ আমার বয়সটা এতটুকু, আমার বাড়ি থেকে আমার বরের বাড়ি অনেকটাই দূর, আমার বর আমার থেকে 10 থেকে 11 বছরের বড় ছিল, আমি অনেকটাই ছোটো ছিলাম। আর তখন এখন করার যেমন 14 বছরের মেয়ে অনেকটা বোঝে, তখন কিন্তু আমি অত বুঝতাম না। এখন আমার ছেলে 22 বছরের, মানে বুঝতে পারছো আমার বয়সটা কত হয়েছে। আর তখন আমি কখন ছিলাম, তখন একটা টিভি ছিল, কালার টিভি থাকতো আর অ্যান্টেনা থাকতো, আর ল্যান্ড ফোন ছিল বাবার কাছে, ল্যান্ড ফোন ছিল, ওদের বাড়িতে ছিল না। বাবা বিজনেস, তখন তার পরিস্থিতি তখন করার জামানাতে অনেক বড় ছিল, সে তার কাছে সবই থাকতো, আমার শ্বশুর বাড়িতে ছিল না। কিন্তু আমি মানে সবই মানিয়ে নিয়েছিলাম আর মেনেও নিয়েছিলাম, ওকে বড় করার অনেক চেষ্টা করেছিলাম, অনেক কষ্ট করেছি পরিবারটার মধ্যে। তো তখন সেই বয়সে কষ্ট করেছি। তো সেই যে কষ্ট করেছি, বাচ্চা হওয়ার পরে যে ধকল, সেই যে শারীরিক টর্চারিং, মানসিক টর্চারিং, রাতের পর রাত কান্না, খাওয়া নেই, লাথি ঝাঁটা যা কিছু আমার উপর দিয়ে গেছে, সেই জন্য শরীরটা এখন কোনো কিছু নিতে পারে না, মানে কোনো কষ্ট তো নিতেই পারে না। কেউ কোনো কিছু যদি প্রেশার দিয়ে আমাকে জিজ্ঞেস করে, আমি বলতে পারি না। আমি এমনি আমার তো আরও টেনশন, কারণ ছেলেরা বড় হচ্ছে, একটা বাসস্থান নেই, কি রোজগার করে খাবো, গাড়ি চালানোটা কি একটা লাইফ? মানে আমাদের পরিবারে মানে কেউ এরকম নেই যে মানে এরকম এতে থাকে যে একটা লাইফ এটা। কিন্তু কী করবো এখন, পরে ভিডিওতে আবার